হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ক্যাপ্টেন আমেরিকা 4 মানে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড নিয়ে, যেটি এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 35 নাম্বার কাহিনী। এর আগের 34টি স্টোরি আমি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পর এক্সপ্লেন করে রেখেছি। সো আপনারা যদি এখনও সেই ভিডিওগুলি কেউ দেখতে বাকি থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক কিংবা উপরে ডান দিকে থাকা এই এমসিইউ প্লেলিস্ট চেক করে নেবেন। আর হ্যাঁ, এই মুভি দেখার আগে ক্যাপ্টেন আমেরিকার আগের 3টি মুভি এবং ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার টেলিভিশন সিরিজ কিন্তু অবশ্যই দেখবেন, না হলে এই ভিডিওর অনেক কিছুই বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, তো ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা দেখতে পাই জেনারেল থেডিয়াস রস বর্তমান টাইমে আমেরিকা যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে। এবার এখানে আর নিশ্চয়ই আপনাদের মনে করিয়ে দিতে হবে না কে এই থেডিয়াস রস। হ্যাঁ, একটু কনফিউশন তো আছে, কারণ অনিবার্য কারণবশত এই চরিত্রে অভিনয় করা অভিনেতা চেঞ্জ হয়ে গেছে। মানে এমসিইউ এর দ্বিতীয় মুভি দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিতে যে থান্ডারবোল্ট রসকে আমরা দেখেছিলাম, এই চরিত্র কিন্তু সেই চরিত্রই। এখানে শুধুমাত্র অভিনেতাই চেঞ্জ হয়েছে, কারণ পুরনো অভিনেতা উইলিয়াম হার্ট 2022 সালে মারা গেছেন। তাই ওই একই চরিত্রে অভিনয় করছেন নতুন এই অভিনেতা হ্যারিসন ফোর্ড। যাদের একটু অসুবিধা হওয়ার ছিল তাদের আশা করি আমি এই ব্যাপারটা বোঝাতে পারলাম। ওকে, তো প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর মিস্টার রস তার শপথ গ্রহণ অনুষ্ঠানেই বক্তব্য দেন, আমাদের এখন এক হতে হবে। মানে পৃথিবীতে যেভাবে বিপদ বেড়ে চলেছে সেগুলি প্রতিরোধ করার জন্য পৃথিবীর সমস্ত দেশকেই এক হয়ে কাজ করতে হবে। কিন্তু মিস্টার রসের ইতিহাস যেহেতু খুব একটা ভালো না, তাই তার এই একসঙ্গে কাজ করার বক্তব্য অনেকের কাছে শুধুমাত্রই কথার কথা বলে মনে হয়। সে যাই হোক, এখান থেকে সিন শিফট হয় 5 মাস পর, যেখানে আমরা দেখতে পাই আমাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা মানে স্যাম উইলসন এবং নতুন ফ্যালকন মানে জ্যাকুইন টরেস দুজন মিলে মেক্সিকোতে উপস্থিত হয়েছে একটি মিশন কমপ্লিট করতে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, মুভিতে পলিটিক্যাল প্লট বহু রয়েছে, তাই স্টোরিও বারবার ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছে। কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে একদমই সোজাভাবে বর্ণনা করব, যেটা হয়তো মুভির সঙ্গে সিন বাই সিন নাও মিলতে পারে। যারা আমার এক্সপ্লেনেশন সবসময় দেখে থাকেন তারা আশা করি এটা আগে ভাগেই জানেন। ওকে, তো গল্প একটু অন্যভাবে শুরু করা যাক। ইটার্নাল মুভির সেই সেলেস্টিয়ালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, মানে যাকে ইটার্নালসরা সম্পূর্ণ উদয় হওয়ার আগেই জমিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওই সেলেস্টিয়ালে জমে যাওয়া বডিকে কেন্দ্র করেই এই মুভির প্লট। কারণ এতদিনে পৃথিবীর প্রায় সমস্ত বড় বড় দেশই জেনে গেছে সেলেস্টিয়ালের ওই বডিতে রয়েছে অ্যাডামেন্টিয়াম নামক একটি অতি মূল্যবান ধাতু, যেটা ভাইব্রেনিয়ামের থেকেও শক্তিশালী এবং একদমই বিরল। যে কারণেই পৃথিবীর বড় বড় সমস্ত দেশই চেষ্টা করতে শুরু করে ওই ধাতু হাতিয়ে নেওয়ার, যাতে সামরিক ক্ষেত্রে বিভিন্নভাবে ওই ধাতু তারা ব্যবহার করতে পারে। কিন্তু মিস্টার রস বুঝতে পারে এইভাবে চললে বড় বড় দেশের মধ্যে যুদ্ধ লেগে যাবে, যে কারণেই সে সমস্ত দেশকে একটি মিটিংয়ে একত্রিত হওয়ার প্রস্তাব দেয়, যেখানে তিনি সমস্ত দেশকে জানাবেন সেলেস্টিয়ালের বডিতে থাকা ওই অতি মূল্যবান ধাতু সমস্ত দেশ একত্রে মিলে খনন করবে এবং পরবর্তীতে সমানভাবে সেটা সমস্ত দেশেই ভাগ করে দেয়া হবে। তাহলেই আর কোনো দেশের বিরুদ্ধে ঝামেলা সৃষ্টি হবে না। কিন্তু এই মিটিং এর আগেই জাপানের কাছে থাকা অ্যাডামেন্টিয়ামের একটি স্যাম্পেল সার্পেন্ট সোসাইটি নামক একটি গোষ্ঠী চুরি করে নেয়। এবার এখানে অনেকেই ভাববেন যে জাপানের কাছে অ্যাডামেন্টিয়ামের স্যাম্পেল কোথা থেকে এলো। আসলে বিভিন্ন দেশ ওই সেলেস্টিয়ালের বডি পরীক্ষা করার জন্য বেশ কিছু স্যাম্পেল সংগ্রহ করেছিল, যেখান থেকেই তারা বুঝতে পেরেছিল ওই বডির মধ্যে রয়েছে অতি মূল্যবান ধাতু অ্যাডামেন্টিয়াম, আর সেই স্যাম্পেলই জাপান দেশ থেকে চুরি হয়ে যায়। ফলে রাষ্ট্রপতি রসের নির্দেশেই স্যাম এবং টরেস মেক্সিকোতে উপস্থিত হয়ে ওই সার্পেন্ট সোসাইটি গ্রুপের কাছ থেকে অ্যাডামেন্টিয়ামের স্যাম্পেলটি হাসিল করে নেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই গ্রুপের লিডার সাইডউইন্ডার স্যামের হাত থেকে পালিয়ে যায়। তাই এই মুহূর্তে স্যামের আর জানা হয় না ওই স্যাম্পেল তারা কার কথায় চুরি করেছিল। এবার এই মিশন কমপ্লিট হওয়ার পর টরেস যখন স্যামকে জানায় সে এখন থেকে সমস্ত মিশনেই তাকে এইভাবে সঙ্গ দেবে, তখন স্যাম তাকে জানায় সে এখনো পুরোপুরি প্রশিক্ষিত না, তাই তার এখন পর্যাপ্ত ট্রেনিং এর প্রয়োজন, যেটার জন্যই স্যাম টরেসকে নিয়ে উপস্থিত হয় আইজিয়া ব্র্যাডলির কাছে।
এখানে এই চরিত্রের সঙ্গেও নিশ্চয়ই আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না, কারণ ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার টেলিভিশন সিরিজ থেকে এই সুপার সোলজারের সঙ্গেও আমরা অলরেডি পরিচিত। তো টরেসকে আইজিয়ার কাছে ট্রেনিং দিতে নিয়ে আসার পরেই প্রেসিডেন্ট রস স্যাম এবং টরেসকে ইনভাইট করে সেই স্পেশাল মিটিংয়ে উপস্থিত থাকার জন্য, যেখানেই প্রেসিডেন্ট বাকি সমস্ত দেশের উদ্দেশ্যে এক হয়ে কাজ করার জন্য আহ্বান জানাবে। তো এটা জানতে পারার পরেই আইজিয়া স্যামকে পরামর্শ দেয় রসের হয়ে কাজ করাটা তার একদমই ভালো লাগছে না, কারণ ক্যাপ্টেন আমেরিকা কখনোই কারোর আন্ডারে কাজ করেনি, আর তাছাড়াও রসের ইতিহাস একদমই ভালো না। আসলে এই রসের কারণেই আইজিয়াকে প্রায় কয়েক দশক কারাগারে বন্দী থাকতে হয়েছিল, যে কারণেই তার প্রতি আইজিয়ার একটি ক্ষোভ রয়েছে। কিন্তু স্যাম তাকে শান্ত করিয়ে তাকে সঙ্গে নিয়েই উপস্থিত হয় হোয়াইট হাউসে, যেখানে মিস্টার রস স্যামের সঙ্গে একা দেখা করে তাকে প্রস্তাব দেয় সে যেন দায়িত্ব নিয়ে অ্যাভেঞ্জার্স টিম আবারও গঠন করে, কারণ পুরনো অ্যাভেঞ্জার্সরা এখন আর নেই। যেটা শুনে স্যামও খুশি খুশি তার প্রস্তাব গ্রহণ করে, যার পর সঠিক সময় মতো প্রেসিডেন্ট সেই মিটিংয়ে উপস্থিত হয়ে অ্যাডামেন্টিয়াম চুক্তি সম্বন্ধে সমস্ত দেশকে বিবরণ দিতে শুরু করে, মানে কিভাবে সমস্ত দেশ একত্রিত হয়ে অ্যাডামেন্টিয়াম খনন করবে এবং পরবর্তীতে সেটা কিভাবে সমানভাবে বিতরণ করা হবে এইসব। কিন্তু ওই মিটিং এর মধ্যে হঠাৎই আইজিয়া এবং আরো 4টি সোলজার প্রেসিডেন্টের উপর গুলি চালিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে, ফলে ক্ষণিকের মধ্যেই আইজিয়া সহ ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো আইজিয়াকে দেখে স্যামের এই মুহূর্তে সন্দেহ হয় আইজিয়া হয়তো নিজের জ্ঞানে এই কাজ করেনি, খুব সম্ভবত অন্য কেউ তাকে এই আক্রমণ করতে বাধ্য করেছে। ফলে পরবর্তীতেই স্যাম প্রেসিডেন্টের সম্মুখে উপস্থিত হয়ে তাকে রিকোয়েস্ট করে আইজিয়ার কেসের দায়িত্ব যেন তাকে দেয়া হয়, কিন্তু প্রেসিডেন্ট তাকে সোজাসুজি জানিয়ে দেয় আইজিয়া তার পরিচিত, এমনকি ওই মিটিংয়ে স্যামই তাকে নিয়ে এসেছে। তাই স্যামের কোনো কথা না শুনে প্রেসিডেন্ট ওই কেসের দায়িত্ব দেয় রুথ ব্যাট সেরাফ নামক একটি লেডি অফিসারকে, যে একজন প্রাক্তন ব্ল্যাক উইডো। এমনকি স্যামকে মিস্টার রস যে অ্যাভেঞ্জার্স টিম নতুন করে বানানোর প্রস্তাব দিয়েছিল সেটাও এই মুহূর্তে সে ক্যান্সেল করে দেয়। কিন্তু স্যামও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না, তাই টরেসকে সঙ্গে নিয়ে সে নিজে থেকেই ওই কেসের তদন্ত করতে শুরু করে। প্রথমেই সে জেলে থাকা আইজিয়ার সঙ্গে কথা বলে কনফার্ম হয়ে যায় প্রেসিডেন্টের উপর গুলি সে নিজে থেকে চালায়নি, কেউ বা কারা তাকে কন্ট্রোল করে ওই কাজ করিয়েছে। ফলে পরবর্তীতেই টরেস যখন ওই হামলার ভিডিও ফুটেজ চেক করে তখনই সে দেখতে পায় আইজিয়া সহ বাকি 4 জনই, মানে যারা ওই হামলায় অংশ নিয়েছিল, প্রত্যেকেরই ফোনের স্ক্রিন ওই হামলার আগে হঠাৎ করে ব্লিঙ্ক করতে শুরু করেছিল, আর পরবর্তীতে একটি নির্দিষ্ট মিউজিক বেজে ওঠার সঙ্গে সঙ্গেই তারা প্রেসিডেন্টের উপর হামলা চালিয়েছিল। তাই খুব সম্ভবত এগুলোর সঙ্গেই হয়তো মাইন্ড কন্ট্রোলের কোনো সম্পর্ক রয়েছে। এবার এই সব তদন্তের মাঝেই স্যামের গাড়িতে হঠাৎ করেই সাইড উইন্ডার একদিন আক্রমণ করে বসে, যদিও স্যাম কোনো প্রকারে তার আক্রমণ এড়িয়ে তাকে পরাস্ত করে, আর সৌভাগ্যক্রমে তার থেকেই জানতে পারে প্রেসিডেন্টের উপর হামলার পিছনে সেই ব্যক্তিরই হাত রয়েছে, যে ব্যক্তি সাইড উইন্ডার এবং তার গ্রুপকে দিয়ে অ্যাডামেন্টিয়ামের স্যাম্পল চুরি করিয়েছিল। ফলে সাইড উইন্ডারকে বন্দি করে তার ফোন টরেসের মাধ্যমে ট্র্যাক করেই সে বুঝতে পারে এই সমস্ত কাজের পিছনে যে ব্যক্তি রয়েছে সে বর্তমানে ভার্জিনিয়ার একটি পরিত্যক্ত মিলিটারি ক্যাম্পে রয়েছে। ফলে এটা জানতে পারার পরেই আর এক মুহূর্ত দেরি না করে স্যাম এবং টরেস দুজনেই বেরিয়ে পড়ে ভার্জিনিয়ার উদ্দেশ্যে। এদিকে মিস রুথও ভিডিও ফুটেজ চেক করে যখন বুঝতে পারে প্রেসিডেন্টের উপর হামলার সঙ্গে তাদের সকলের ফোনের স্ক্রিন ব্লিঙ্ক করা জড়িত রয়েছে, তখনই সে ওই সমস্ত অপরাধীদের সঙ্গে কথা বলতে গেলে দেখতে পায় ওই জেলেরই একজন গার্ড আইজিয়া বাদে বাকি 4 জনকেই গুলি করে নিজেও আত্মহত্যা করেছে। ফলে মিস রুথ আইজিয়াকে প্রোটেক্ট করার জন্য আরো হাই সিকিউরিটি জেলে তাকে স্থানান্তর করে। ওইদিকে রাস্তাতেই স্যাম যখন খবর পায় জেলের মধ্যে ওই সমস্ত অপরাধীদের উপর আক্রমণ হয়েছে, তখনই সে ওই স্থান থেকে ফিরে আসতে চায় যাতে আইজিয়া নতুন করে আর কোনো বিপদে না পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে স্যাম যে ভার্জিনিয়ার ওই মিলিটারি ক্যাম্পে রওনা হয়েছে সেটা মনে হয় ওই ব্যক্তি বুঝতে পেরে গেছে, যে কারণে সে ইচ্ছাকৃতভাবেই ওই জেলে আক্রমণ করিয়েছে যাতে স্যাম ওই মিলিটারি ক্যাম্পে উপস্থিত না হয়ে ফিরে আসে। কিন্তু স্যাম সিদ্ধান্ত নেয় ফিরে না গিয়ে সে ওই মিলিটারি ক্যাম্পেই যাবে।
এইদিকে দেখা যায় হোয়াইট হাউসে প্রেসিডেন্টের উপর আক্রমণ হওয়ার পর পৃথিবীর সমস্ত দেশই এখন অ্যাডামেন্টিয়াম চুক্তি থেকে মুখ ফিরিয়ে নেয়। যদিও মিস্টার রস বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলে তাদেরকে আবারও রাজি করায়, কিন্তু জাপানের প্রধানমন্ত্রী এই চুক্তিতে আর কোনোভাবেই রাজি হয় না। ফলে মিস্টার রস তার সঙ্গে ফেস টু ফেস কথা বলার জন্য সোজা রওনা হয় টোকিওর উদ্দেশ্যে। কিন্তু যাত্রাপথেই প্রেসিডেন্টকে কল করে বসে সেই ব্যক্তি, যে ব্যক্তি প্রেসিডেন্টের উপর হামলা করিয়েছিল। আর প্রেসিডেন্টের সঙ্গে ওই ব্যক্তির কথোপকথনের মাধ্যমেই আমরা বুঝতে পারি ওই ব্যক্তি আর কেউ না স্যামুয়েল স্টান্স, মানে যার সাথে আমরা পরিচিত হয়েছিলাম দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিতে। আর ওই মুভিতেই আমরা দেখতে পেয়েছিলাম ব্রুস ব্যানার নিজেকে ঠিক করার জন্য তার ব্লাড স্যাম্পেল স্যামুয়েলকে পাঠাতো, যে ওই সমস্ত রক্তের নমুনা অধিক মাত্রায় স্টোর করে রেখেছিল, যার মাধ্যমেই পরবর্তীতে সে এমিল ব্রনস্কিকে অ্যাবোমিনেশনে রূপান্তরিত করেছিল। কিন্তু ঠিক ওই টাইমেই অ্যাক্সিডেন্টালি স্যামুয়েলের মাথায় চোট লাগে, আর সেই ক্ষতস্থানেই হাল্কের কয়েক ফোঁটা রক্ত পড়ে। ফলে পরবর্তীতে ওই রক্তের কারণেই তার মাথা বিকৃত হয় এবং তার বুদ্ধি আরো উন্নত হয়ে যায়। যেটা জানতে পেরেই মিস্টার রস চালাকি করে ব্লন্সকিকে অ্যাবোমিনেশনে রূপান্তরিত করার অপরাধে স্যামুয়েলকেই বন্দি করে নেয়, যাতে স্যামুয়েলের ওই প্রখর বুদ্ধি সে নিজের কাজে লাগাতে পারে। আর স্যামুয়েলকে রস জানিয়ে দেয় তার এই সমস্ত উন্নত বুদ্ধি কাজে লাগিয়ে পদোন্নতি ঘটতে ঘটতে একবার যদি সে আমেরিকার রাষ্ট্রপতি হতে পারে, তাহলে তারপর রাষ্ট্রপতি হিসাবে স্যামুয়েলের সমস্ত দোষ সে মুকুব করে দেবে। কিন্তু বর্তমান সময়ে মিস্টার রস প্রায় 5 মাস রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরেও স্যামুয়েলকে সে মুক্ত করেনি, কারণ বেশ কিছুদিন আগে থেকেই মিস্টার রস এমন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় যার ওষুধ একমাত্র স্যামুয়েলই তৈরি করতে পারে, যে ওষুধ মিস্টার রসকে ডেলি খেতে হয়। তাই প্রথমত স্যামুয়েলকে মুক্ত করে দিলে ওই ওষুধ সে হয়তো আর নাও পেতে পারে, আর দ্বিতীয়ত প্রয়োজনে স্যামুয়েলের মতো প্রখর বুদ্ধি সে আর হয়তো কোথাও পাবে না, যে কারণেই সে স্যামুয়েলকে বন্দি করে রাখে। কিন্তু স্যামুয়েল যখন বুঝতে পারে রস তাকে কোনোদিনই এখান থেকে মুক্ত করবে না, তখনই সে প্রেসিডেন্টের ওই ওষুধে গামা বিকিরণ অ্যাড করতে শুরু করে, যাতে প্রেসিডেন্টও খুব তাড়াতাড়ি হাল্কের মতো একটি দানবে রূপান্তরিত হয়। আর একই সঙ্গে রসকে যাতে প্রেসিডেন্ট পদ থেকে বহিষ্কৃত করা যায় সেটারও প্ল্যান করতে শুরু করে, যে প্ল্যান অনুযায়ী সে ওই সার্পেন্ট সোসাইটি দ্বারা জাপান থেকে অ্যাডামেন্টিয়ামের স্যাম্পেল চুরি করে, আর পরবর্তীতে বিভিন্ন দেশের সঙ্গে মিটিং করার টাইমে প্রেসিডেন্টের উপর হামলাও করায়, যাতে অন্যান্য দেশ ওই চুক্তিতে সম্মতি না জানায়। আর এখন স্যামুয়েল প্রেসিডেন্টকে কল করে জানায় সে ওই মিলিটারি ক্যাম্পে সমস্ত গার্ডদের বশ করে সেখান থেকে মুক্ত হয়ে গেছে, যেটা শুনে মিস্টার রস খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। ফলে সঙ্গে সঙ্গেই সে মিস রুথকে দায়িত্ব দেয় ভার্জিনিয়ার ওই মিলিটারি ক্যাম্পে গিয়ে সে যেন পর্যবেক্ষণ করে ওই স্থানে ঠিক কি ঘটেছে, আর নিজে টোকিওতে উপস্থিত হয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে শুরু করে, যেখানে জাপানের প্রধানমন্ত্রী তাকে সরাসরি জানিয়ে দেয় অ্যাডামেন্টিয়াম চুক্তিতে তারা আর কখনোই সম্মতি জানাবে না, কারণ জাপানের ইন্টেলিজেন্স খবর পেয়েছে জাপানে থাকা অ্যাডামেন্টিয়ামের স্যাম্পেল আসলে আমেরিকায় চুরি করিয়েছে, যেটা আবার ক্যাপ্টেন আমেরিকাকে দিয়ে উদ্ধার করে জাপানকে তারা বোকা বানিয়েছে। আসলে এটাও স্যামুয়েলের একটি প্ল্যান, সে কোনোভাবেই চায় না রস অ্যাডামেন্টিয়ামের এই চুক্তিতে সফল হোক, সে চায় সমস্ত দেশের কাছেই মিস্টার রস যাতে অপমানিত হয় আর শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদ থেকে বহিষ্কৃত হয়, যে কারণেই সে জাপানের ইন্টেলিজেন্সের হাতে মিথ্যা প্রমাণ পৌঁছে দিয়েছিল, যেটা পেয়েই আমেরিকার ওই চুক্তিতে তারা সম্মতি জানাতে অস্বীকার করে। ওইদিকে দেখা যায় স্যাম এবং টরেস সেই মিলিটারি বেসে পৌঁছে গোপনে তার ভিতর প্রবেশ করলে সেখানেই তারা ছোটখাটো একটি ল্যাব দেখতে পায় এবং সেখানেই আইজিয়া সহ সেই সমস্ত ব্যক্তিদের ছবিও লক্ষ্য করে যারাই হোয়াইট হাউসে হামলা চালিয়েছিল। আর একই সঙ্গে টরেস সেখানকার একটি কম্পিউটার ঘেঁটে বুঝতে পারে স্যামুয়েল এমন এক প্রযুক্তি ব্যবহার করছিল যেটার মাধ্যমে ফোনে লাইট ফ্ল্যাশ হলেই সেই ব্যক্তি পুরোপুরি বশীভূত হয়ে যাবে, আর তারপর একটি বিশেষ মিউজিকের মাধ্যমে তাদের সকলকেই কোনো একটি কাজ করার জন্য ট্রিগার করা হবে, মানে যারা প্রেসিডেন্টের উপর হামলা চালিয়েছিল তাদের প্রত্যেকেরই মাইন্ড কন্ট্রোল করে ওই কাজ করানো হয়েছে। আরো অবাক করার মতো বিষয় হলো স্যাম এখানেই মিস্টার রসের ব্লাড রিপোর্ট এবং একটি ওষুধের ডাব্বা দেখতে পায়, যেটা সে পরীক্ষা করার জন্য নিজের কাছে রেখে দেয়। আর তারপরই তারা ফাইনালি মুখোমুখি হয় স্যামুয়েল স্টান্সের।
যে তাদেরকে বর্ণনা করে সেই অ্যাডামেন্টিয়ামের স্যাম্পল চুরি করিয়েছে আর সেই হোয়াইট হাউসে প্রেসিডেন্টের উপর হামলা করিয়েছে। কারণ মিস্টার রস তাকে ব্যবহার করে আজ প্রেসিডেন্ট হলেও তার কথা মতো তাকে সে এখনো মুক্ত করেনি। তাই এখন সে মিস্টার রসকে তার ওই পদ থেকে নামিয়েই ছাড়বে। কিন্তু স্যাম যখন তাকে জানায় তার এই কাজে অনেক সাধারণ মানুষও মারা যাচ্ছে, তাই এই কাজ তাকে এখানেই থামাতে হবে, তখনই স্যামুয়েল ওই স্থানের কিছু সামরিক বাহিনীকে বশীভূত করে তাদের বিরুদ্ধে লড়াই লাগিয়ে দেয়। আর সেই সুযোগেই স্যামুয়েল ওই স্থান থেকে কেটে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই মিস রুথ ওই স্থানে উপস্থিত হয়ে স্যাম এবং টরেসকে তাদের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। আর তারপর ওই স্থান থেকে বেরিয়ে সোজা উপস্থিত হয় স্যামের এক সামরিক বন্ধু ডেনিসের কাছে, যার কাছেই সাইড উইন্ডার বন্দী রয়েছে। তো এখানে উপস্থিত হয়ে স্যাম সাইড উইন্ডারের থেকে জানতে চায় স্যামুয়েলের আসল প্ল্যান কি হতে পারে। সাইড উইন্ডার তখন তাকে জানায় রস তার বুদ্ধিতেই প্রেসিডেন্ট হলেও কথা মতো সে তাকে মুক্ত করেনি, যে কারণে বর্তমান টাইমে সে জাপান এবং আমেরিকার মধ্যে একটি যুদ্ধ লাগাতে চাইছে, যেটা শুরু হলে পুরো বিশ্বের কাছে আমেরিকা তথা প্রেসিডেন্ট রসের সম্মান ক্ষুণ্ণ হবে। আর বর্তমান টাইমে স্যামুয়েলের সেটাই একমাত্র লক্ষ্য, যে কোনো উপায়ে প্রেসিডেন্ট রসের বদনাম করা। এবার এটা জানতে পারার সঙ্গে সঙ্গেই স্যাম রওনা হয় প্রেসিডেন্ট রসের উদ্দেশ্যে, কারণ যে কোনো উপায়ে স্যাম তাকে এই বিষয়ে সাবধান করতে চায় যাতে দুই দেশের মধ্যে যুদ্ধ কোনো কারণেই না শুরু হয়। কিন্তু ইতিমধ্যে জাপান গভর্নমেন্ট ওই সেলেস্টিয়ালের বডি থেকে অ্যাডামেন্টিয়াম সংগ্রহ করার জন্য পর্যাপ্ত জাহাজ নিয়ে ওই সেলেস্টিয়াল দ্বীপে উপস্থিত হয়ে যায়, কারণ তারা এখন আমেরিকার আর কোনো চুক্তি মানছে না। এবার মিস্টার রস যখন জানতে পারে জাপান তাদের যুদ্ধ জাহাজ নিয়ে সেলেস্টিয়াল দ্বীপে উপস্থিত হয়ে গেছে, তখন রসও তাদের বেশ কিছু যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান নিয়ে সেই স্থানে উপস্থিত হয়। যদিও সঠিক টাইমে স্যাম ওই স্থানে উপস্থিত হয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে তাকে বোঝায় এই সমস্ত কিছুই স্যামুয়েলের একটি প্ল্যান। সে রসের থেকে বদলা নেওয়ার জন্য দুই দেশের মধ্যে যুদ্ধ লাগাতে চাইছে, তাই প্রেসিডেন্ট যেন সেই ফাঁদে পা না দেয়। ফলে প্রেসিডেন্টও সমস্তটা বুঝতে পেরে আক্রমণের আর কোনো অর্ডার দেয় না। কিন্তু এরপরেও হঠাৎই আমেরিকান দুই ফাইটার জেট জাপান ওয়ারশিপের উপর আক্রমণ করে বসে, কারণ ওই দুই ফাইটার জেটের পাইলটকেও স্যামুয়েল বস করে নিয়েছিল। এবার জাপান ওয়ারশিপে হামলা হতেই তারাও বেশ কিছু ফাইটার জেট প্রেরণ করে আমেরিকার বিরুদ্ধে হামলা করার জন্য। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই স্যাম এবং টরেস তাদের ফ্লাইং শুট ব্যবহার করে আমেরিকান সেই দুই ফাইটার জেটকে ধ্বংস করে দেয়, যাতে টরেসও গুরুতরভাবে আহত হয়ে পড়ে। কিন্তু দুই দেশের মধ্যে শুরু হতে যাওয়া একটি যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। যদিও এই সবের মধ্যেই আমরা দেখতে পাই মিস্টার রস অতিরিক্ত টেনশনে অসুস্থ হয়ে পড়তে শুরু করে, যেটা কিন্তু স্যামুয়েলের দেওয়া সেই ওষুধের কারণে। মানে ওই ওষুধে গামা বিকিরণ মেশানোর কারণে রসের শরীরেও এখন গামা রেডিয়েশন বৃদ্ধি পেয়েছে, তাই অতিরিক্ত টেনশনে সে অসুস্থ হয়ে পড়ছে। এবার এই অসুস্থ হওয়া লাস্ট পরিণতি কি, সেটা আর কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। ওকে, তো টরেস হসপিটালে ভর্তি থাকার টাইমে স্যামকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পুরনো সঙ্গী বাকি বান্স তার সঙ্গে দেখা করে। ওইদিকে দেখা যায় স্যামুয়েল তার প্ল্যানে ফেল করে স্যামের সেই সামরিক বন্ধু ডেনিসকে হত্যা করে, কারণ স্যাম তাকে সেই ওষুধ পরীক্ষা করার দায়িত্ব দিয়েছিল, যেটা সে স্যামুয়েলের ল্যাব থেকে উদ্ধার করেছিল। আর এই মুহূর্তে ডেনিস জেনে গিয়েছিল ওই ওষুধে গামা রেডিয়েশন রয়েছে, তাই সে যাতে ওই খবর আগে ভাগেই স্যামকে জানাতে না পারে, সেই কারণেই সে তাকে হত্যা করে। আর তারপর নিজেই স্যামের সম্মুখে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে। যদিও এখানে স্যাম তাকে জানায়, আমি জানি মিস্টার রসকে তুমি হত্যা করতে চাও না, তুমি চাও সবার চোখে তাকে অপমানিত করতে। কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ লাগানোর ব্যাপারটা আমার কাছে এখনো পরিষ্কার না। দুই দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে তুমি নিশ্চয়ই অন্য কিছু হাসিল করতে চাইছিলে। যেটা শুনে স্যামুয়েল তাকে জানায়, তুমি একদম ঠিক, আমি শুধু মিস্টার রসের আসল রূপটা সবার সামনে প্রকাশ করতে চাইছিলাম, যেটাতে আমি ফেল করেছি। কিন্তু আর কিছুক্ষণ ওয়েট করো, গোটা বিশ্ব মিস্টার রসের আসল রূপ দেখতে পেয়ে যাবে। যে কথা শুনে স্যাম আর ওয়েট না করে প্রেসিডেন্ট রসের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দেখা যায় জাপান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ হতে হতেও থেমে যাওয়ার ফলে জাপান আবারও আমেরিকার ওই চুক্তিতে রাজি হয়ে যায়। তাই প্রেসিডেন্ট রস আবারও সমস্ত দেশের প্রতিনিধিদের সম্মুখে ওই চুক্তি নিয়ে একটি বক্তব্য দেওয়ার জন্য তৈরি হয়ে যায়।
কিন্তু বক্তব্য দেওয়ার টাইমে ওই স্থানেরই কিছু স্পিকারে স্যামুয়েল এবং মিস্টার রসের সেই কথোপকথনের একটি রেকর্ডিং চলতে শুরু করে এবং নিউজেও দেখানো হয় স্যামুয়েলের কারণেই মিস্টার রস আজ প্রেসিডেন্ট হতে পেরেছে। এবার এই সব দেখেই মিস্টার রস আবারও আগের মতো অসুস্থ হয়ে পড়তে শুরু করে এবং ক্ষণিকের মধ্যেই তার টেনশন এতটাই অতিরিক্ত হয়ে যায় যে নিমেষেই সে ওই স্থানে রেড হাল্কে রূপান্তরিত হয়, যেটাই স্যামুয়েল এতদিন ধরে চাইছিল। মানে সবার চোখে মিস্টার রসকে একটি দানব বানিয়ে দিতে চাইছিল, যে কাজে এখন সে সফল হয়েছে। তো স্যাম যখন দেখতে পায় রেড হাল্কে রূপান্তরিত হয়ে মিস্টার রস সেখানে সবকিছুই ভাঙচুর করতে শুরু করেছে, তখনই স্যাম সম্পূর্ণ রেডি হয়ে রেড হাল্ককে থামানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। ফলে স্যাম তাকে ওই হোয়াইট হাউস থেকে কিছুটা দূরে চেরি ফুলের একটি বাগানে নিয়ে যায়, যেখানেই মিস্টার রস তার মেয়েকে ছোটবেলায় ঘুরতে নিয়ে আসতো। তাই এই স্থানে উপস্থিত হয়ে স্যাম যখন তার মেয়ের কথা তাকে আবারও মনে করিয়ে দেয়, তখনই রেড হাল্ক শান্ত হয়ে আবারও মিস্টার রসে পরিণত হয়। যদিও এর আগে সে স্যামের উইন্ডশুট পুরোপুরি ভেঙে দেয় এবং স্যামকেও গুরুতরভাবে আহত করে দেয়, যার পর দেখা যায় স্যাম তার কথা অনুযায়ী আইজিয়াকে জেল থেকে মুক্ত করে, কারণ স্যামুয়েল এখন তার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে। এরপর দেখা যায় মিস্টার রস নিজে থেকেই রাষ্ট্রপতি পদ থেকে রিজাইন করে র্যাপটে বন্দী হয়ে যায়, যেখানে ফাইনালি স্যামই তার মেয়ে বেটি রসের সঙ্গে তার আবারও দেখা করায়। মানে সেই ইনক্রেডিবল হাল্কের পর থেকে বেটি রস তার বাবার সঙ্গে এতদিন পর দেখা করে। এদিকে দেখা যায় মিস্টার রস রাষ্ট্রপতি পদ থেকে রিজাইন করলেও তার প্ল্যান মতো সমস্ত দেশই অ্যাডামেন্টিয়াম চুক্তি স্বাক্ষর করে। এরপর দেখা যায় স্যাম হসপিটালে থাকা টরেসের সঙ্গে দেখা করে নতুন অ্যাভেঞ্জার্স টিম তৈরি করার কথা ঘোষণা করে, যে টিমের সদস্য হওয়া টরেসের বহুদিনের স্বপ্ন। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় স্যাম কারাগারে বন্দী থাকা স্যামুয়েলের সঙ্গে দেখা করে, যেখানে স্যামুয়েল তাকে সতর্ক করে খুব শীঘ্রই বাইরের জগৎ থেকে কিছু বিপদ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আসলে স্যামুয়েল তার এই ইন্টেলিজেন্ট মস্তিষ্কের মাধ্যমে কিছু কিছু ভবিষ্যৎ কল্পনা করতে পারে, যার মাধ্যমেই সে বুঝতে পারে বাইরের জগতের কোনো বিপদ খুব শীঘ্রই পৃথিবীর উপর আসতে চলেছে, যেটাই হয়তো আমরা ডুমসডে বা সিক্রেট ওয়ারে দেখতে পাবো। ওকে, তো এই মুভি এখানেই সমাপ্ত হয়। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।